শহরের উষ্ণতম দিনে বুকে হিমের হাওয়া, হেমন্তের হাত, দরজায় জানালায় অবিরাম প্রেমের আঘাত। আমি এসেছি, আমি শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য। স্বপ্ন স্বপ্ন ছেঁড়া ছেঁড়া মেঘ তোমার চোখের তারায় ছড়িয়ে দে। প্রেম বলে আমার প্রেম শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য। রিজু, এই রিজু, ওঠো না। কি গো, সে কখন থেকে ফোনটা বাজছে দেখো তো। আরে আমি তো রান্নাঘরে মামুনির সঙ্গে আছি, তুমি একটু ফোনটা ধরো না। রিজু, শুনতে পাচ্ছ না নাকি? দেখেছো মামুনি তোমার ছেলেকে? নিশ্চয়ই বাপি মা ফোনটা করেছে, জানো তো। ওর জন্মদিনের দিন সকালবেলায় মারা তো ফোন করে একবার করে, আর এই ছেলেটাকে দেখো, ধুর, ভাল লাগে না। যখন তোর সঙ্গে দেখা করতে যেত তখন তো ভোরবেলা উঠে হাত মুখ না ধুয়ে বেরিয়ে পড়তো। এখন তোকে কাছে পেয়ে গেছে তো, তাই আর ভোর দেখতে ইচ্ছেই করে না। মামনির কথায় লজ্জা পেয়ে যায় তৃষা। হাতটা ধুয়ে বেডরুমে ঢোকে সে। রিজু তখনও বালিশে মুখ গুজে ঘুমোচ্ছে। আজ রবিবার, তার অফিস যাওয়া নেই। রিজু পেশায় একজন ব্যবসায়ী, গানটাও বেশ ভালোই করে। প্রফেশনাল না হলেও নিজের খুব ক্লোজ বন্ধুদের অনুষ্ঠানে তার গান সবাই শুনতে চায়। তৃষার খুব ইচ্ছে ছিল গানটাকেই প্রফেশন করুক রিজু, কিন্তু রিজু মনে করে গানটা তার প্যাশন। বাড়িতে মাত্র ওরা তিনটে প্রাণী, রিজু, রিজুর মা আর তৃষা। রিজু, এই রিজু, তৃষা এক হাতে রিজুকে ওঠো ধাক্কা না। মেরে আর এক হাতে কি গো? কল ব্যাক করে বাপি আর মাকে। ঘুম চোখে রিজু বলে, কি হলো এই সকাল সকাল ধাক্কা মারছো কেন? আর একটু ঘুমোতে দাও না। আরে মা বাপি ফোন করেছে তোমাকে জন্মদিনের উইশ করার জন্য। নাও ফোনটা ধরো না। কি গো? রিজু ঘুমিয়ে ঘুমিয়েই ফোনটা কানে নিয়ে বলে, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। তারপরে প্রণাম জানিয়ে আবার তৃষাকে ধরিয়ে দেয় ফোনটা। তৃষা বলে, হ্যাঁ মা বলো। আর বলো না, তোমার নবাবপুত্র জামাই এখনো ঘুম থেকেই ওঠেননি। আজ সানডে না, তাই 10টা অবধি ঘুমানোর প্ল্যান ওনার। ওদিকে দেখো, মামুনি সেই সকালবেলায় পুজো দিয়ে চলে এসেছে মন্দির থেকে। ওনার পছন্দের ব্রেকফাস্ট বানাচ্ছেন এখন। এই তো পায়েসটাও তো প্রায় হয়েই গেল, অথচ দেখো তোমার জামাইয়ের ঘুম থেকে ওঠার নাম নেই। উনি আরো ঘুমোবেন, আরো ঘুমোবেন। এত ঘুম কাতুরে মা, আমি কি বলবো, আমি আর পারি না এই লোকটাকে নিয়ে, জানো তো। কথা বলা শেষ হলে ফোনটা রেখে দেয় তৃষা। তারপর যেই ফিরে আসতে মুখ ঘোরায় অমনি হাতটা টেনে ধরে রিজু। জোর করে বিছানায় শুইয়ে চেপে ধরে বলে, কি খুঁজছো তুমি? সকাল সকাল তুই আমার পেছনে লাগছিস তাই না? কই, আমি আবার কি করলাম শুনি? কেন কেন জানিস না? তোকে আদর না করলে আমার ঘুম ভাঙে না। ন্যাকামি আর কাকে বলে। এই ওঠো তো। তবে রে, দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি তোকে, দাঁড়া। বলেই ঠোঁটের উপর ঠোঁট চেপে ধরে এক নিমেষে। ছাড়ো না। কি করছো বলো তো, মামুনি এসে পড়বে তো নাকি? আসুক মামুনি, আমি ছাড়ছি না। আজ আমি জন্মেছি, তাই আজকের দিনটা আমার। কি দুষ্টুমি হচ্ছে সকাল সকাল? হ্যাঁ, দুষ্টুমি করছি আমার বউয়ের সাথে, তাতে কার কি যায় আসে? রিজু ভুরু কুঁচকে বলল। তারপর তৃষাকে শক্ত করে জড়িয়ে ধরল নিজের বুকের মাঝে।
দমকা হাওয়ায় হঠাৎ কাঁচ ভাঙার আওয়াজ। চমকে উঠল তৃষা। রিজুর ছবিটা মাটিতে পড়ে গিয়ে চূর্ণ বিচূর্ণ। চারিদিকে ছড়িয়ে গেছে কাঁচের টুকরোগুলো। আজ রিজুর ৬০তম জন্মদিন। তৃষার চুলে পাক ধরেছে। বিগত ৫ বছর এই ফ্ল্যাটটা জড়িয়ে রয়েছে রিজুর স্মৃতিতে। আকস্মিক মৃত্যুতে থমকে গেছে সবকিছু। অথচ মনে হয় কদিন আগেই ওরা শুরু করেছিল পথ চলা। জীবনের প্রতিটা মুহূর্তে হাতে হাত রেখে একই পথে হেঁটেছিল ওরা। মিষ্টি মধু স্মৃতিতে আজও রিজু বেঁচে আছে তার অন্তরে ছায়া সঙ্গী হয়ে। এই ফ্ল্যাটের এই ঘরটার সবকিছুতেই এখনো হৃদস্পন্দন শুনতে পায় তৃষা। ঘুমের মধ্যে আদরের স্পর্শ অনুভূতি দেয় এখনো। আজ ওর জন্মদিনে স্মৃতির পাতা উল্টে বড্ড হাসি পাচ্ছে তৃষার। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। এই যে শুনছেন? রিজুর গানের শেষে প্রশ্নটা ছুঁড়ে দিয়েছিল তৃষা। শ্যামবর্ণ ছেলেটা চমকে গিয়ে বলেছিল, হ্যাঁ, আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। আচ্ছা, আপনি সবসময় সানগ্লাস পরেন কেন বলুন তো? আপনাকে না ওই দক্ষিণের সিনেমার ভিলেনের মতো লাগে, জানেন তো? হঠাৎ করে এরকম একটা মতামতে বেশ অবাক হয়েছিল রিজু। তারপর বলেছিল, হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমি ভিলেনই বটে। না, আমার ভালো লাগে না আপনার চোখ দুটো ঢাকা থাকলে। জানেন তো, মুখের হাসির সঙ্গে চোখের গভীরতা বড্ড মানানসই। এভাবেই তো ভালো লাগে আপনাকে। কি হয় শুনি এভাবে থাকতে? হ্যাঁ, অবাক হয়ে রিজু শুধু দেখে যাচ্ছিল মেয়েটাকে। ফর্সা ছিপছিপে গরম, আর মাথা ভর্তি ম্যাগি কার্ল চুল, আর চোখে মুখে নেই কোনো লজ্জা। যেন দুরন্ত ঝড়, চঞ্চল হরিণী, দৃষ্টির গভীরতায় হারিয়ে যাওয়ার রহস্য। এক দেখায় যার প্রেমে পড়া যায়। ঠিক এমনটাই ঘটেছিল। হঠাৎ করেই প্রেমে পড়েছিল রিজু। পাড়ার কাউন্সিলর হিসেবে সবাই রিজুকে ভীষণ ভালোবাসে। মানুষের জন্য সে প্রাণপণে খেটে চলে। তাদের সেবায় দিন রাত এক করে দেয় সে। সবার মনে তার আধিপত্য সীমাহীন। সর্বক্ষণ মুখে লেগেই থাকে এক টুকরো হাসির ঝলক, আর সেই হাসিতে সবাই যেন গলে যায় নিমেষে। তাই এবার শীতের পিকনিকটা দীঘাতে হবে ঠিক করলো পাড়ার ছেলেরা। পাড়ার বেশিরভাগ লোকই তাতে পার্টিসিপেট করে। তৃষাও যাবে সেই পিকনিকে। অবশ্য তার যাওয়ার একটাই কারণ, সেটা হলো রিজু। আজকাল মনের গভীরে রিজু পাকাপাকি বসবাস শুরু করেছে। তার গান রাতের অন্ধকারে কোথা থেকে যেন ভেসে আসে বাতাসের সাথে। কি সুন্দর সেই গলার আওয়াজ, মনকে বড্ড আপ্লুত করে তার। তৃষা ঠিক করে ফেলেছে,
এবার যে করেই হোক ফোন নাম্বারটা জোগাড় করতে হবে রিজুর। রিজুর পিস্তুত বোন অন্বেষা তৃষার সঙ্গেই পড়ে এক কলেজে। পাড়ার মেয়ে হিসেবে তৃষার সঙ্গে ঘনিষ্ঠতাও তার আছে ভালোই। অতএব ওর কাছ থেকেই পাওয়া যাবে রিজুর নাম্বারটা। যেমন ভাবা তেমনই কাজ। কলেজে গিয়ে অন্বেষার কাছ থেকে রিজুর নাম্বারটা সে নিয়ে নেয়। পিকনিকের ঠিক আগের দিনই নাম্বারটা পায় তৃষা। সেদিনই সে SMS প্যাক ভরিয়েছে। রাত তখন প্রায় 10টা। একটা কবিতা লিখে পাঠায় রিজুকে। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। SMSটা যাওয়ার প্রায় আধ ঘন্টা পর দেখল রিজু। তারপর 10 মিনিট বাদে রিপ্লাই এলো, রবীন্দ্রনাথ। ভালো। উত্তরটা দেখে তৃষার বড্ড রাগ হলো। কি রসকসহীন ছেলে রে বাবা! এত সুন্দর একটা কবিতার উত্তর কিনা শুধু ভালো। ভালো? উফ, কি বিরসিক রে বাবা! এই SMS-টা যদি আমি অন্য কোনো ছেলেকে করতাম না, তাহলে সে এখানেই গলে যেত। আর একে দেখো, ভালো, শুধু একটা ভালো। মনে মনে বলল তৃষা। রাগের ঠেলায় সেদিন আর কোনো SMS করলো না সে। পরদিন ভোরবেলাতেই ওদের রওনা হতে হবে দীঘার উদ্দেশ্যে। মনে মনে একটা দারুণ এক্সাইটমেন্ট। রোজকার স্বভাবের মতোই সকালে ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিল তৃষা। দেখে একটা মেসেজ এসেছে। গুড মর্নিং উইশটা এসেছে রিজুর নাম্বার থেকে। মেসেজ দেখেই মনটা ভালো হয়ে গেল তার। SMS-এর প্রত্যুত্তরে তৃষাও পাঠালো গুড মর্নিং। তারপরই মায়ের চিৎকারে সম্বিত ফিরে পেল সে। এই তৃষা, শিগগির নিচে আয়, দেরি হয়ে যাচ্ছে, রেডি হতে হবে। আধ ঘন্টা বাদেই বাস ছাড়বে পাড়ার মাঠ থেকে। স্নান সেরে তড়িঘড়ি নীল রঙের সালোয়ার কামিজটা পরে নিল। চুলটাকে হালকা বেনি করেছে, চোখে কাজল, ঠোঁটে হালকা লাল রঙের লিপস্টিক। সব মিলিয়ে ভীষণ সুন্দর দেখাচ্ছে তৃষাকে। যাই হোক, অবশেষে তৃষা রওনা দিল গাড়ির উদ্দেশ্যে এবং প্রথমেই গিয়ে চোখ পড়ল রিজুর ওপর। ডেনিম ব্লু জিন্সের সঙ্গে কালো টি শার্ট। উফ, কি সুন্দর দেখাচ্ছে ওকে। কিন্তু ওই যে সব কিছুকে ঢেকে দিয়ে সেই চোখে একটা সানগ্লাস। অসহ্য লাগে তৃষার। চোখটা রিজুর দিকে আটকে থাকতে থাকতেই হঠাৎ মনে হলো রিজু ওর দিকে যেন তাকিয়ে আছে, অথচ কালো সানগ্লাসের আড়ালে ওর চোখ দুটো ঢাকা বলে বোঝার উপায় নেই। এত করে বললাম ওদিন, আবার সেই সানগ্লাসটা পড়েছে। ছেলেটা বড্ড পেয়ারা তো। মনে মনে বেশ রাগ হয় তৃষার। এদিকে একে একে সবাই বাসে উঠতে থাকে। তৃষা আর অন্বেষা একসাথে বসেছে। তখনও ওদের পাশের সিটটা খালি। তৃষা মনে মনে প্রার্থনা করতে লাগলো ওখানে যেন রিজুই বসে, আর যেমন বলা তেমন কাজ। ভগবান বোধহয় এত কুইক সার্ভিস আর কোথাও দেয়নি। বাস ছাড়ার ঠিক 1 মিনিট আগে ওর পাশে এসে বসলো রিজু। কথা বলার মতো তেমন সুযোগ বা সাহস কোনোটাই মিলল না ঠিকই, কিন্তু একে অপরের দিকে আর চোখে তাকাতে কেউই কারুর চেয়ে কম যায় না। দুপুরের মধ্যেই ওদের বাসটা পৌঁছে গেল দীঘায়। দীঘা পৌঁছে একটা হোটেল ভাড়া করা হয়েছিল ওদের জন্য। প্রত্যেকের ফ্যামিলি পিছু একটি ঘর বরাদ্দ হয়েছিল। ঘরে জিনিসপত্র রেখে অনেকেই সমুদ্রে স্নানের জন্য বেরোলো। তৃষা ওর বাবা মার সঙ্গে বেরোলো বটে, কিন্তু বেড়াতে বা সমুদ্র স্নানে মন নেই তার। খেতে বসতে ঘুরতে কোনো সময় যেন স্থির থাকতে পারছে না তৃষা। এক অদ্ভুত অনুভূতি বারবার টেনে নিয়ে যাচ্ছে রিজুর কাছে। এই 2 দিনে রিজু আর তৃষার একটি কথাও হয়নি। যেটুকু হয়েছে সবটাই চোখের আদান প্রদানে। ফেরার দিনও হয়তো সেই একই রকম ভাবে দুজনে পাশাপাশি বসবে ভেবেছিল তৃষা, কিন্তু তেমনটার হলো কই। অদ্ভুতভাবে রিজু যেন ওকে এড়িয়ে যাচ্ছে বলে মনে হলো। ওর পাশে ফাঁকা সিট থাকতেও একদম পিছনের সিটে গিয়ে বসলো রিজু। তৃষা বারবার পিছন ফিরে তাকালেও বুঝতে পারল পেছন থেকে কোনো চোখ তার দিকে তাকাচ্ছে না। বড্ড অভিমান হয় তৃষার। মনের ভেতরটা কেমন হু হু করে উঠল। রিজু হয়তো বোঝেই না তৃষার মনের কথা, কিন্তু তৃষা সে কি করবে? ও তো এটাও জানে না রিজুর মনে ওর জন্য কি আছে। হয়তো ওর মনের এই ভালো লাগা থেকে ভালোবাসা অবধি পথটা রিজুকে কোনোভাবেই ছুঁয়ে যায়নি কখনো।
মনের ভেতর উতল হাওয়ার ঢেউ, হারিয়ে যাচ্ছে কোথাও যেন সময়। ও কি বুঝবে না চোখের ভাষা? বুঝবে কি ভালোবাসা কারে কয়? অপেক্ষার এই মান অভিমান খেলা, তারই ফাঁকে বলার সময় কথা। সমুদ্রের ওই বালিয়ারি জুড়ে নাম লিখেছি তোমার। ভালো লাগায় হঠাৎ ভালোবাসা। বুঝতে পারো মনের অবস্থা? ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তৃষার মনের সমস্ত জলস্রোত আজ উপচে পড়েছে সত্যিটা উজাড় করে দিতে। সারাদিন এই জলস্রোত একটু একটু করে ভরে ছাপিয়ে গেছে মনের নদী অববাহিকা। অবশেষে SMS-এ উত্তাল হয়েছে ঢেউ। বানভাসী চোখে লিখেছে উপন্যাস। ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি তোমায়। তোমার গানের স্রোতে বহন করেছিল ভালো লাগা, মন ছুঁয়েছিল এক অজানা অনুভূতি। ভেসে গিয়েছিলাম সুখের তাগিদে, সমুদ্রের ঢেউয়ের মতো ছুঁয়েছিলাম হৃদয়। পায়ে পা মিলিয়ে হেঁটেছিলাম জন্ম থেকে জন্মান্তর। তখন বুঝিনি এই ভালো লাগা জীবনের প্রথম ভালোবাসা এনেছে। বাস থেকে নেমে তুমি যখন অদৃশ্য হচ্ছিলে তোমার পথে ধীরে ধীরে, আমার মনে তখন দাবানল। তোমাকে পেছন থেকে ডাকার স্বর যেন নিমেষে হারিয়েছিলাম। গলার কাছে কুণ্ডুলি পাকিয়ে জমাট বেঁধেছিল প্রতিশ্রুতি। অনুভব হয়েছিল হৃৎপিণ্ডের স্তব্ধতা, নিঃশ্বাস হয়েছিল অবরুদ্ধ। বাতাসের শীতল অনুভূতি বলেছিল মৃত শরীরের প্রহসন। অনেক ভেবেছিলাম, সারা দিন ভেবেছিলাম। গোধূলি লাল রঙে যখন আকাশ খেলছিল সূর্যাস্তের হোলি, তখন চাঁদকে সাক্ষী রেখে নিস্তব্ধ রাত বলেছিল আমি বেঁচে আছি শুধু শুধু তোমার অপেক্ষায়। প্রথম ভালোবাসা, প্রথম প্রেম এসেছে অন্তরে। হৃদয়ের গভীরতায় শয়নে স্বপনে গড়ে তুলেছে এক চিলতে ঘর, আমার আর তোমার। যদি বুঝতে, তবে এ ঘরে আসত সূর্যের প্রথম কিরণ তোমার হাসির কাকলিতে। পারবে কি চিরবন্ধনে আবারও আমাকে বাঁচিয়ে তুলতে? ঠান্ডা হাওয়ায় চোখ বন্ধ হয়েছিল আবেগে। জানলার কপাটগুলো তখন বেহিসেবি তাণ্ডবে ফিরিয়ে এনেছে বাস্তব। বুকের মধ্যে রিজুর ভেঙে যাওয়া ছবিটার কাছে হাত কেটে রক্ত ঝরছে তখন। আরে আরে এ কি? আরে আরে কি করো না তুমি? আরে দেখে শুনে করবে তো। তোমাকে কতবার আমি বারণ করেছি, ছুরিতে কেন তুমি সবজি কাটতে যাও বলো তো? ইস, কতটা কেটে গেছে। ব্যান্ডেডটা কোথায় গেল? এই তো পেয়েছি ব্যান্ডেডটা। বিরক্ত হয়ে বলে উঠল রিজু। তৃষাকে ঘরে বসিয়ে যত্ন করে পরিষ্কার করে দিল ক্ষতস্থান। তারপর ব্যান্ডেড লাগিয়ে বলল, এই শোনো, আজ মা নেই যখন আমি রান্না করব। কি? না, কোনো কথা আমি শুনবো না। বাবা, রান্না আর তুমি? তাহলেই হয়েছে, মামুনির রান্নাঘর আজকে শেষ। ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ এ কমন ম্যান। আমিও অনেক কিছু রান্না করতে পারি। ও বাবা, তাই নাকি? হ্যাঁ তাই, তা নয়তো কি? তা আমি তো এতদিনে একবারও তোমার রান্নাঘরে ঢুকতে দেখলাম না গো। তা কি কি রান্না পারো শুনি 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 শুনি। কেন? ইয়ে হ্যাঁ, ম্যাগি। বুক ফুলিয়ে বলল রিজু।
আর আবার কি? ম্যাগি? ম্যাগি আর ম্যাগি? সত্যি সেদিন ম্যাগি খেয়েই কাটিয়েছিল ওরা। তৃষাকে রান্নাঘরে ঢুকতে দেয়নি রিজু। দিদিমণি, এই বলছি আপনার ম্যাগিটা রেডি হয়ে গেছে, তা ঘরে কি দিয়ে যাব? আচমকা কণ্ঠস্বরে চমকে ওঠে তৃষা। আজ 5 বছর হয়ে গেল এই অনাথ আশ্রমের ইনচার্জও। সারাদিন বাচ্চাদের মধ্যে কেটে যায় সময়। তৃষার মেয়ে উত্তরা থাকে বিদেশে। আজ বছর 2 হলো ওর বিবাহিত জীবন। রিজু মারা যাওয়ার 2 বছর পর মেয়ের বিয়ে দিয়েছিল তৃষা। আফসোসটা ওখানেই ছিল ওর। আরে আরে আরে, সাবধানে ডাক্তার চলতে বলেছে এখন। তোমাকে কতবার আমি বলবো বলো তো, এখন মেয়েদেরকে খুব সাবধানে থাকতে হয়। তুমি কবে আমার কথা শুনবে বলো তো তৃষা? এত চিন্তা করো না তো, তোমার ছেলে তোমার মতোই ভালো। ও ঠিক সাবধানে আসবে আমাদের কাছে। ছেলে না, আমাদের মেয়ে হবে। আর কি জানো, আমি না একটা নামও ঠিক করে ফেলেছি। আমি ওর নাম দেব উত্তরা। আর জানো, ও আমার নয়নের মণি হবে। আনন্দে আপ্লুত হয়ে বলল রিজু। হঠাৎ ফোনের শব্দে সম্বিত ফিরে তৃষার। উত্তরার ফোন এসেছে। আজকের দিনটা পুরোটাই মার সাথে কথা বলে কাটায় উত্তরা। বাবার জন্মদিন আর মৃত্যুদিন একই সাথে ধাক্কা দিয়েছিল ওকে। বাবাই, একটু দেখে পার হও, প্রচুর গাড়ি রাস্তায়। উত্তরা চেঁচিয়ে বলে উঠেছিল। উত্তরার কথায় রিজু বলেছিল, আরে ঠিক পার হয়ে যাব, তুই চিন্তা করিস না মা। রিজুরা রাস্তা পার করা হয়ে ওঠেনি। সেদিন আকস্মিক একটা গাড়ির ধাক্কায় রক্তাক্ত হয়েছিল জন্মদিনের জামাটা। মেয়ের সাথে পুজো দিতে গিয়েছিল মন্দিরে। তৃষাই তো পাঠিয়েছিল তাকে। বিকেলের আনন্দ উৎসবটা শোকের উৎসবে ছেয়েছিল নিমেষে। সবকিছুই আজ ধুলো মাখা স্মৃতিতে, মনের গভীরে স্তূপাকৃত। তবু মনে হয় প্রপোজটা কত সুন্দর ছিল রিজুর, ঠিক ওর গানের মতোই। প্রায় আধ ঘন্টা বাদে আসলো উত্তর। সত্যিই ভালোবাসিস আমাকে? আমার মতো এরকম একটা ছেলেকে কি দেখে ভালোবাসলি? যদি জানতাম কেন ভালোবাসি, তাহলে হয়তো ভালোবাসতে পারতাম না। কারণ ভালোবাসার কোনো কারণ হয় না, এমনি হয়ে যায় সবকিছু। বেশ, তা কাল একবার দেখা করতে পারবি? দেখা? হ্যাঁ ঠিক আছে, কোথায় যাবে বলো? কোথায় আবার? আমার বাড়িতে চলে আয়, ভয় নেই, কিচ্ছু করবো না। তোমার এই কথাগুলোর জন্যই না তোমাকে আমার এত ভালো লাগে, জানো? জানি না তোমার এইভাবে বলার মধ্যে কি যে মধু আছে, আমি না গলে যাই পুরো। মা, তোমার মনে পড়ে তোমার জন্মদিনের দিন বাবা কেমন তোমায় ভয় পাইয়ে দিয়েছিল? উত্তরার কণ্ঠে এই প্রশ্নে সত্যি হেসে উঠল তৃষা। তোর বাবার তো সেই কবে থেকেই খুনসুটি করা স্বভাব। জন্মদিনের দিন আসলোই না সারাদিন, একটা ফোন পর্যন্ত নেই। আমার সে কি দুশ্চিন্তা। তারপরে বাবু রাত্রির বেলা কেক গিফট নিয়ে একেবারে চমকে দিয়েছে ঘুমের মধ্যে। খুব রাগ হয়েছিল জানিস। সে আর বলতে, আর সব থেকে বেশি রাগ হয়েছিল যখন তুমি জেনেছিলে যে এই কারসাজির সঙ্গে আমিও যুক্ত। উত্তরা এক মুখ হাসিতে বলে উঠল। আজ সেদিনের কথা আবার মনে পড়ছে, সেই প্রথম বাড়ি যাওয়া। ও মা, তৃষা তুই? আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়।
মাধুরী দেবী বললেন, জেঠিমা, রিজুদা বাড়ি আছে গো, একটু দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, ওর ঘরেই তো আছে, ভিতরে যা। এক টুকরো হাসিতে মুখ ভরিয়ে ঘরে ঢুকল তৃষা। হাফ প্যান্ট আর ধূসর রঙের গেঞ্জি পরে খবরের কাগজ মুখে ধরে বসে আছে রিজু। দরজার কাছে আসতেই মুখ না তুলেই রিজু বলল, ভিতরে আয়। তৃষা অবাক হয়ে দাঁড়িয়ে রইল। মনে মনে ভাবল, কি করে বুঝলো আমি এসেছি? কিরে, বললাম তো ভেতরে আয়। কাগজটা মুখের সামনে থেকে সরিয়ে মুখ তুলে তাকিয়ে রিজু কথাটা বলল। গুটি গুটি পায়ে ভেতরে ঢুকলো তৃষা। ইশারা করে বসতে বলল। তারপর তৃষার খুব কাছে এগিয়ে সে চোখে চোখ রেখে বলল, আচ্ছা তৃষা, কি এমন দেখলি বলতো আমার মধ্যে ভালোবাসার মতো? দেখ তৃষা, ভালোবাসা কিন্তু একটা যুদ্ধ। পারবি তো সারাটা জীবন সহ্য করতে? পরে কিন্তু বলিস না যে আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। চোখ থেকে চোখ সরায়নি তৃষা। মনের ভেতর একটা সাহস তাকে যেন আরো এগিয়ে নিয়ে গেল রিজুর দিকে। রিজুও অবাক দৃষ্টিতে চেয়ে আছে তৃষার দিকে। ঠোঁট নড়ল দুজনেরই, তবে কোনো শব্দ বাক্য হয়ে ধ্বনিত হলো না। গভীরতায় ব্যক্ত হলো ভালোবাসার চিরন্তন রূপ। দিদিমণি, দিদিমণি, আমি বলছি অমিয় বাবু এসেছেন, দেখে দেবো? হঠাৎ আবারও দ্বিতীয়বার রামুর কণ্ঠস্বরে স্মৃতি থেকে জাগল তৃষা। ওদিকে ফোনেও হ্যালো হ্যালো করে যাচ্ছে উত্তরা। ফোনটা কানে নিয়ে তৃষা বলল, এখন রাখো একটু, পরে ফোন করো। অনেকক্ষণ তুমি চুপ করে আছো, সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, কোনো চিন্তা নেই। চশমাটা ভালো করে এঁটে অমিয় বাবুর দিকে তাকিয়ে তৃষা বলল, আশ্রমের বার্ষিক প্রোগ্রামের ব্যাপারে ডিএম এর কাছে চিঠি পাঠানো হয়েছে? অমিয় বাবু বললেন, হ্যাঁ ম্যাডাম, পাঠানো হয়েছে। আজ স্যারের জন্মদিন এবং মৃত্যুবার্ষিকীও। আশ্রমের সমস্ত ছেলেমেয়েরা যেন নতুন জামা কাপড় পায়। সব ব্যবস্থাই হয়ে গেছে ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না। বলছি, একটা অনুরোধ আছে আপনার কাছে। তৃষা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় অমিয় বাবুর দিকে। এবারের মিউনিসিপ্যালিটি ভোটে আপনি যদি দাঁড়ান ম্যাডাম, পাড়ার সবাই চাইছে আপনাকে। কাকিমা, তৃষা বাড়িতে আছে? রিজুর প্রশ্ন শুনে তৃষার মা ঐন্দ্রিলা দেবী ঘুরে তাকিয়ে বলল, হ্যাঁ আছে তো, ওপরের ঘরেই আছে, যা। তৃষার মাকে জিজ্ঞেস করে রিজু প্রায় 2-3টে সিঁড়ি টপকে পৌঁছে গেল তৃষার ঘরে। রিজুকে দেখতেই তৃষা বলল, আরে তুমি এত সকাল সকাল? কি ব্যাপার? হ্যাঁ, আমার জন্য মন খারাপ লাগছিল বুঝি? তৃষার এসব কথায় কান না করে রিজু বলল, তুই ভোটে দাঁড়াচ্ছিস? হ্যাঁ, কলেজ থেকেই তো দাঁড়াতে বললো আমাকে। ওটা তো শুধু কলেজ ক্যাম্পাসে। আমি হ্যাঁ বলে দিয়েছি। আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলি না তুই? একটু রেগে গিয়ে বলল রিজু। আরে এইটুকুনি ব্যাপারে আবার তোমার পারমিশন নেওয়ার কি আছে? আমার নিজস্ব কোনো মতামত থাকতে পারে না বুঝি? হ্যাঁ নিশ্চয়ই থাকতে পারে, কিন্তু কিন্তু রাজনীতির ব্যাপারে তুই কতটুকু জানিস বলতো? দেখ তৃষা, তৃষা এসবের মধ্যে জড়িয়ে পড়িস না। তুই এসব সম্পর্কে কিচ্ছু জানিস না। তুই এক কাজ কর, তুই না করে দিয়ে আয়। আমি না করতে পারবো না। সবার সামনে আমি শুধুমাত্র তোমার জন্য নিজেকে ছোট করতে পারবো না। আই এম সরি। আমি যখন বলেছি তুই ভোটে দাঁড়াবি না, তখন তুই ভোটে দাঁড়াবি না, এটাই আমার শেষ কথা। একটা কথা বলো তো রিজুদা, সত্যি করে বলবে কিন্তু, হ্যাঁ? আচ্ছা, আমি এই যে ভোটে দাঁড়াচ্ছি, এটা তোমার সমস্যা নাকি তোমার পার্টির অপোজিট পার্টির হয়ে দাঁড়াচ্ছি বলে সেটা সমস্যা? দেখ তৃষা, তুই করিস না, এই রাস্তাটা ভালো নয় তোর জন্য। আমি সেই জন্যই তোকে বারণ করছি। প্লিজ তৃষা, আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। দেখো, আমি না তোমাকে একটা স্ট্রেট কাট কথা বলে দিই, হ্যাঁ?
আমি আমার পার্সোনাল ম্যাটারে তোমাকে নাক গলানোর অনুমতি দিতে চাই না। আশা করি কথাটা ভালো মতন বুঝতে পেরেছো। ও, এই তাহলে তোর ভালোবাসা? এখানে ভালোবাসার কথা আসছে কোত্থেকে? তুমি তুমি আজকে এই জিনিসটার জন্য আমার ভালোবাসাকে সন্দেহ করছো? একটা একটা বাইরের সমস্যাকে আমাদের সম্পর্কের মধ্যে টেনে আনছো তুমি। আচ্ছা আচ্ছা, তাহলে এটাই দাঁড়াচ্ছে যে আমি তোমাকে ভালোবাসি মানে তোমার সব কিছু আমাকে মেনে নিতে হবে, তাই তো? এত এত ইগো তোমার? হ্যাঁ, তোমার যদি মনে হয় যে আমার ভালোবাসায় কোনো খাদ আছে বা তোমার ওই রাজনৈতিক কারণে যদি তোমার মনে হয় যে আমাদের সম্পর্কের ভিত নষ্ট হয়ে যাবে, তাহলে তাহলে আমি মনে করি যে এরকম সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই। কি এত বড় কথাটা তুই বলতে পারলি? ঠিক আছে ঠিক আছে, আমি আর আসবো না তোর কাছে। রেগে মেগে চলে গেল রিজু। ইগোর প্রবলেমে দুজনেই বিচ্ছিন্ন হলো দুজনার থেকে। ম্যাডাম 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 কিছু বলছেন না যে? আপনি কি সম্মতি জানাচ্ছেন ভোটে দাঁড়ানোয়? অমিয়বাবুর কথাতে অতীত থেকে এক ঝটকায় ফিরে এলো তৃষা। না অমিয় বাবু, আমাকে ক্ষমা করবেন। মানুষের সেবা করার জন্য কোনো তকমার প্রয়োজন নেই আমার। ছোটদের মধ্যেই বেশ ভালো আছি। ক্ষমাপূর্বক সুরে বলল তৃষা। অমিয়বাবু চলে গেলে পেপার ওয়েটটা নাড়াচাড়া করতে লাগলো তৃষা। টেবিলের সম্মুখে রিজুর ছবিটায় এক অদ্ভুত হাসির রেশ। তৃষার সিদ্ধান্তে যেন সম্মতি জানাচ্ছে সেও। একটা শীতল হাওয়া এসে স্পর্শ করল তৃষার মুখে। চেয়ারে গা এলিয়ে দিয়ে সুদূর আকাশে দুনয়ন ছড়িয়ে দিল সে। আনমনে গাল বেয়ে গড়িয়ে এলো দু ফোঁটা চোখের জল। তোমার জন্য নাকি পাত্রী দেখা চলছে? আচমকা তৃষার কণ্ঠস্বরে চমকে উঠল রিজু। এ কি তুমি? তোমার আমার ব্যাপারে ভাবারই বা কি আছে বলো তো? তোমার কাছে তো আমার ভালোবাসার কোনো মূল্যই নেই। হ্যাঁ, মা চাইছে এবার আমি বিয়েটা করে নিই, ব্যাস এইটুকুনি। আর তাছাড়া তোমারও তো রাজনীতি করতে আর কোনো বাধাই থাকবে না। আমি তো সবসময় তোমাকে বাধা দিই। আর আমার মতো একটা ইগো সম্মত ছেলেকে তোমাকে আর সহ্য করতে হবে না। একটু করুণ হাসি হেসেই বলল রিজু। তৃষার চোখের দিকে তাকালো না সে। তৃষার চোখ বেয়ে তখন নোনা জল। সত্যি অনেক বাজে কথা বলে ফেলেছে সে, কিন্তু সে তো ইলেকশন আর লড়েনি। রিজুর কথার থেকে গুরুত্বপূর্ণ তার কাছে আর যে সত্যি কিচ্ছু নেই। তবু সেদিন কেন যে এত জেদ চেপেছিল। প্রায় 15 দিনের চেষ্টায় আজ যখন রিজুর সামনে এসে দাঁড়ালো সে, তখন রিজু একবারও জিজ্ঞেস করলো না তাকে সে কেমন আছে। অভিমানে মুখ ফুটে তৃষা বলল, ভালো তো, খুব ভালো। যাও না তাহলে তাড়াতাড়ি বিয়েটা সেরে নাও, যাও। এত তাড়া তোমার? এই কথাটা বলে তৃষা পিছন ফিরতেই রিজু হাতটা চেপে ধরল। হ্যাঁচকা টানে নিজের বুকের কাছে নিয়ে এসে বলল, নিজেকে খুব মহান ভাবিস তাই না? যে কথাটা তুই বললি এক্ষুনি, সেই কথাটা আমার চোখে চোখ রেখে একবার বল দেখি। রিজুর কথায় মাথা নিচু করে রইল তৃষা। চোখ তখন কানায় কানায় ভর্তি, বুকে তখন হৃদস্পন্দনে দ্রুত ওঠানামা। ঠোঁট দুটো ঈষৎ কেঁপে উঠছে ধীরে ধীরে। সারা শরীর বেয়ে এক শীতল শিহরণ তাকে বাকরুদ্ধ করে তুলেছে। এমতো অবস্থায় রিজুর এক ধমকে চোখের জল বাঁধন ছেড়েছে তৃষার। সজল চোখে যখন চোখ পড়েছে রিজু হো হো করে হেসে ফেলেছে। ওর এই অতর্কিত হাসিতে প্রচণ্ড রেগে তৃষা যখন নিজেকে ছাড়াতে গিয়েছে রিজুর বন্ধন থেকে, তখন আরও শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরে ওর চোখের পাতা থেকে রিজু শুষে নিয়েছে নোনা জল। তারপর বলেছে, তোর জায়গাটা কোথায় জানিস? দেখ, বুকের এই বাঁ দিকটায়। কান পেতে শোন, এখনো কিরকম ফোঁপাচ্ছে সেই জায়গাটা। তোর হৃদস্পন্দনটা যে এইখানে তৃষা, এটা যদি বন্ধ হয়ে যায় আমি বাঁচবো কি করে বলতো? এই তৃষা, তুই এত বোকা কেন বলতো?
হ্যাঁ, হয়তো এই কাঠখোট্টা ছেলেটা কোনোদিন তোকে বলেনি যে সে তোকে ভালোবাসে, কিন্তু এই 15টা দিন সে নিঃশ্বাস পর্যন্ত নিতে ভুলে গেছিল তৃষা, আর শুধুমাত্র তোর জন্য। কপালের ওপরে আলতো ঠোঁটের ছোঁয়া দিয়ে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরল রিজু তৃষাকে। তখনও তৃষা ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে। 15 দিনের বুকের মধ্যে চেপে থাকা যন্ত্রণা রিজুর স্পর্শে আজ বাঁধ ভেঙেছে। মাথাটা বুকের ওপর থেকে সরিয়ে দুগালে হাত দিয়ে ধরে চোখের দৃষ্টিতে চোখ নিবদ্ধ করে। এক নিমেষে রিজু স্পর্শ করল ঠোঁট। দুটো বিচ্ছিন্ন মন ঠোঁটের স্পর্শে বিগলিত তরলের ন্যায় আত্মসমর্পণ করল। আবারও রিংটোনের আওয়াজে সম্বিত ফিরল তৃষার। চোখের কোণে তখনও জলের বিন্দু। হ্যাঁ বল উত্তরা, একটু ব্যস্ত ছিলাম মা। আমি জানি মা, তুমি বাবার কথা ভাবছিলে। আসলে বাবা তো এমনই ছিল বলো, তোমার ছায়া সঙ্গী। এখনো তাই আছে। টেবিলের ওপরে রাখা ছবিটা এক দৃষ্টে শুনছে আমাদের কথা। ধরা গলায় বলল তৃষা। মা, তুমি কাঁদছো? বাবা কিন্তু দেখছে তোমায়, ভীষণ রাগ করবে। তুমি জানো না, বাবা তোমার চোখের জল দেখলে পাগল হয়ে যায়। আরে তৃষা, তোমার চোখে জল কেন? কি হয়েছে তোমার? কেউ কিছু বলেছে তাই তো? মামনি কিছু বলেছে? মামনি, মামনি, নাকি তোমার শরীর খারাপ করছে? এইভাবে কাঁদছো কেন তুমি? মামনি, 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 কি হয়েছে তৃষার? এইভাবে চোখ দিয়ে জল গড়াচ্ছে কেন ওর? রিজুর চিৎকারে হন্তদন্ত হয়ে ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসে মামনি। রান্নাঘরে ঢুকে হো হো করে হেসে ওঠেন উনি। মামনির মুখে হাসি দেখে তৃষাও ফিক করে হেসে ফেলে। দুজনের হাসি মুখ দেখে ভীষণ রেগে যায় রিজু। রিজুর মুখ দেখে মামনি বলে, চোখের দিকে তাকিয়ে আছিস কি গাধা? হাতের দিকে তাকিয়ে দেখ, তৃষা তো পেঁয়াজ কাটছে। মামনির কথায় ভ্যাবাচাকা খেয়ে গেল রিজু। একটু লজ্জা পেয়ে রাগে গজগজ করতে করতেই নিজের ঘরে ঢুকে গেল। মামনি আর তৃষা হো হো করে হেসে উঠল। এ কি মা, হাসছো কেন? কি হয়েছে আমাকে বলো না। আরে কিছু না, পুরোনো একটা কথায় হঠাৎ করে হারিয়ে ফেলেছিলাম নিজেকে। বাবার সাথে অনেক স্মৃতিতে তুমি আবদ্ধ, তাই না? উত্তরার কথাতে একটা দীর্ঘশ্বাস ফেলল তৃষা। সামনে সুদূর কুয়াশা স্মিত হাসি মুখে দুহাত বাড়িয়ে রয়েছে একটা আবছায়া। ধীর পায়ে এগিয়ে চলেছে তৃষা। শীতল হৃৎস্পন্দন ক্রমান্বয়ে ভারী করছে শরীর। বিন্দু বিন্দু ঘামে এক আত্মায় বিলীন হচ্ছে। স্মিত হাসি মুখটা ক্রমান্বয়ে স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। কি অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে বুকের মাঝে। বোধহয় সব যন্ত্রণার অবসান। হ্যালো হ্যালো মা, হ্যালো মা, শুনতে পাচ্ছ? মা, মা কথা বলছো না কেন? মা, ও মা, হ্যালো মা। উত্তেজিত স্বরে বলল উত্তরা, কিন্তু না, কোনো আওয়াজ ভেসে আসলো না। অচিরেই কেটে গেল ফোনটা। দিদিমণি, দিদিমণি, এ কি, এ শরীর তো পুরো ঠান্ডা হয়ে গেছে। এই কে কোথায় আছো? আমাদের দিদিমণি পড়ে গেছে মেঝেতে। এক্ষুনি অ্যাম্বুলেন্স ডাকো। কে আছিস? অ্যাম্বুলেন্স ডাকো শিগগিরই। অ্যাম্বুলেন্সের তীব্র আওয়াজ ছুটল হসপিটালের দিকে। অ্যাম্বুলেন্সের আওয়াজ ক্রমান্বয়ে ক্ষীণ হয়ে আসছে। চোখের সামনে আবছা হয়ে ভেসে উঠছে তৃষার বান্ধবীরা মিলে চেপে ধরল রিজুকে। আর চোখে তাকালো রিজু।
রিজু গান ধরল। শিশুরে সাগর কুলে বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে শিশুরে বাজে মনে অকারণে ভুলে যাওয়া গানের বাণী ভোলা দিনের বাঁধন কাঁদন হাসি ভালোবাসি 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 শিশুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি 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 ভালোবাসি। কাল রাত্রি পেরিয়ে আজ ফুলশয্যা। আকাশে পূর্ণিমার চাঁদ চারিদিকে আলোকিত করছে। রিজুর বুকে মাথা রেখে আকাশ দেখছে তৃষা। হাতটা শক্ত করে ধরে বুকের মধ্যে জড়িয়ে রেখেছে রিজু তৃষাকে। ওই শুনছো? কি গো? আবেগ জড়িত কণ্ঠে বলল তৃষা। বলো। আচ্ছা, তুমি কোনোদিন স্বপ্ন দেখেছো? দেখেছি তো, তোমার চোখে ভীষণ গভীর সে। আমি যতই এগিয়েছি ততই ডুবেছি গভীরে, আর আর হারিয়ে ফেলেছি নিজেকে। আরো কাছে এসো তৃষা, আরো কাছে এসো। এই তো আসছি তোমার কাছে। দিদিমণি, দিদিমণি, কোথায় কষ্ট হচ্ছে আপনার? একটু তাড়াতাড়ি করুন না, আপনারা একটু তাড়াতাড়ি করুন না। দিদিমণি, দিদিমণি। অঝরে কেঁদে চলেছে রামু। অক্সিজেন মাস্কে জমছে জলবিন্দু। বুকের পাঁজর ভেদ করে হৃৎপিণ্ডের ওঠানামা স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। তোমার হৃদস্পন্দন শুনতে পাচ্ছি আমি তৃষা। তাই? কি বলছে সে? রিজুর চোখে চোখ রেখে বলল তৃষা। রিজু হেসে বলল, রোজ সকালে বাজারের ফর্দ আর বউয়ের সেবা যত্নের লিস্ট। ধ্যাৎ, তুমি না বড্ড আনরোম্যান্টিক জানো। ফুলশয্যার রাতে এসব কেউ বলে বুঝি? সত্যিই আনরোম্যান্টিক? তাহলে কদিন আগের দুপুরে যে... চুপ, ধ্যাৎ। লজ্জায় মুখ ঢাকল রিজুর বুকে। রিজু পাজা কোলা করে তুলে নিল তৃষাকে। আস্তে করে তুলুন স্ট্রেচারে, এখনই আইসিইউতে দিতে হবে রোগীকে। পালস রেট কমেই চলেছে, ম্যাসিভ হার্ট অ্যাটাক বললেন ডক্টর বসু। উনি এতদিন দেখছেন তৃষাকে। বিভিন্ন মেশিনে ভর্তি হলো তৃষার শরীর। খবর গেল উত্তরার কাছে। এখনো জ্ঞান ফেরেনি তৃষার। মনিটরে আলতো ওঠানামা হার্টবিটের। একদিন বাদে উত্তরা পৌঁছেছে কলকাতাতে। কাঁচের ঘরে মাকে দেখে তার চোখের জল বাঁধ মানছে না। বাবাকে হারিয়েছে সে বহু আগে। মা তার নিত্য কথা বলার সঙ্গী ছিল। সেও যদি এইভাবে তাকে একা রেখে চলে যায়। ভেঙে পড়ল উত্তরা। ডাক্তার বসুকে জিজ্ঞেস করল, স্যার স্যার মা মা ঠিক হয়ে যাবে তো? দেখো মা, শুধু বলবো মনকে শক্ত করো। চান্স খুব কম। আসলে ওষুধের রেসপন্স করছেন না উনি। মনে মনে হয়তো উনি আর চাইছেন না বেঁচে থাকতে। আমি আমার চেষ্টা ত্রুটি রাখবো না। এখন সবই ভগবানের ইচ্ছে। ডাক্তারের কথা শুনে আরো উদাস হয়ে গেল উত্তরা। মনে মনে ভাবল,
বাবা বুঝি আর রাখতে চায় না মাকে দূরে। আসলে এতটাই তো ওতপ্রোতভাবে জড়িত ছিল ওরা। কিরে, মা কোথায়? উত্তরাকে জিজ্ঞেস করলো রিজু। দিদার খুব শরীর খারাপ, তাই এই দুদিন মা ও বাড়িতে থাকবে। আচ্ছা, দিদার শরীর খারাপ তো দিদাকে এখানে নিয়ে আসলেই তো হয়। তোর মার আবার ও বাড়ি যাওয়ার কি দরকার? বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে। বাবার কথা শুনে উত্তরা হেসে কুটি কুটি বলল, এখনো এক বেলাও হয়নি বাবা, তার মধ্যেই তুমি মাকে মিস করতে লেগেছো? আরে না না, মিস করবো কেন? একটু অসুবিধে হয় তো। কোথায় কি আছে আমার যে জানা নেই। উত্তরার প্রশ্নের উত্তর দিয়ে বেরিয়ে গেল রিজু। আধ ঘন্টা বাদে দিদা মাকে নিয়ে ফিরে এলো বাপি। উত্তরা হেসেই বাঁচে না এইসব দেখে। চোখে জল আর মুখে হাসি দেখে রামু কাকা উত্তরাকে বলল, ব্যাপার মামনি, তুমি হাসছো যে? মাকে ছেড়ে বাবা এক দণ্ডও থাকতে পারতো না। আজও বোধ হয়। একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো উত্তরার বুক থেকে। আমি কি মৃত্যু নাকি জীবিত? চারিদিক রোষ অন্ধকার হয়ে যাচ্ছে, আর এর মধ্যে এক চিলতে আলোতে দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে রিজু। অথচ কিছুতেই পারছি না আমি ওকে ছুঁয়ে দেখতে। সেদিনও তো আমাকে আর ছুঁয়ে দেখিনি। রিংটোনটা বাজতেই রান্নাঘর থেকে ছুটে আসলো তৃষা। হ্যালো, কে? উত্তরা? আচ্ছা, তোদের পুজো দেওয়া হয়ে গেছে? আসার সময় কেকটা নিয়ে আসিস বাবু। কি হলো? কি রে, কথা বলছিস না যে? কি হয়েছে উত্তরা? তুই কাঁদছিস কেন? কি রে, চুপ করে থাকিস না, বল। বাবা ঠিক আছে তো? বাবা আর নেই মা। বাজে কথা বলবি না, সত্যি করে বল, কি হয়েছে? না মা, না, বাজে কথা নয়, একটা অ্যাক্সিডেন্টে বাবা শেষ। হাত থেকে ফোনটা পড়ে গেল তৃষার। কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমাকে কথা দিয়েছিল কোনদিন ছেড়ে যাবে না। মেয়ের বিয়ে দিয়ে আমরা সব জায়গায় ঘুরে বেড়াবো, আবার ফিরে যাব ভালোবাসার দিনগুলোতে। মামনি চলে যাবার পর হয়তো ছিল বট গাছ,
বিকেলে বাড়ি পৌঁছলো নিথর শরীর। ঘরে রিজুর ছবিটা বুকে আগলে রেখেছে তৃষা। চোখে আজ মরুভূমি, বাকরুদ্ধ নয়নে আকাশে দেখছে সূর্যাস্তের শেষ রং। অন্ধকার নেমে মুছেছে সিঁদুর রং আকাশ, আর চাঁদের আলোয় শুভ্র বসন পরিধান করেছে সে। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাস টুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল শত শত, সে চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না, সে যেতে যেতে চেয়ে গেল কি যেন গেয়ে গেল, তাই আপন মনে বসে আছে কুসুম বনেতে, তাই আপন মনে বসে আছে কুসুম বনেতে। সে ঢেউয়ের মতন ভেসে গেছে চাঁদের আলোর দেশে গেছে, যেখান দিয়ে হেসে গেছে হাসি তার রেখে গেছে রে। মনে হলো আঁখের কোণে আমায় যেন ডেকে গেছে সে, আমি কোথায় যাব কোথায় যাব ভাবতেছি তাই একলা বসে। আমার প্রাণের পরে চলে গেল। উত্তরা, ভেতরে এসো, তোমার মা। ডাক্তার বসু উত্তরাকে বলল, কি 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 হয়েছে মায়ের? ভেতরে এসো, দেখা করো। উত্তরা ভিতরে গেল, মায়ের হাত ধরে বলল, মা মা কোথায় কষ্ট হচ্ছে মা? ডাক্তার ওষুধ দিয়েছে তো, সব ঠিক হয়ে যাবে মা। ফিসফিসিয়ে তৃষা বলল, যেতে হবে মা, তোর বাবার হাতে ঘোড়া এই আশ্রমকে বাঁচিয়ে রাখিস সারা জীবন। নিজের খেয়াল রাখিস, জামাইয়ের খেয়াল রাখিস। আমি আবার ফিরবো তোর কোলে, তুই এবার
চোখে অশ্রু ঝরছে মা মেয়ের। তারই মধ্যে তৃষার মুখে এক মুক্তির হাসি। ওই দেখ, ওই দেখ, তোর বাবা। কেমন মিটি মিটি হাসছে। আছে ওর বড্ড সুখ হচ্ছে। জানিস, ও আমাকে ছেড়ে একদিন থাকতে পারেনি। আজ 5টা বছর আমাকে ফেলে রেখেছে এখানে। কষ্ট হয়তো বল। কি বলছো মা? ও মা, মা কোন দিকে তাকিয়ে আছো তুমি? আমার দিকে তাকাও। ও মা। উত্তরার গলা যেন থরে এলো। মা মুখটা জানলার দিকে ঘুরিয়ে নিয়েছে, একটা হাত উঁচু করে কি যেন ছুঁতে চেষ্টা করছে। অস্ফুট উচ্চারণে বলছে, আসছে, আসছে। আর কোনদিন থাকবে না তো দূরে? আমি কাছে নেই বলে তো তুই বরফের চাদরে ঢাকা হৃদস্পন্দন একেবারে শীতল। আমার তো শীতল সরে বইছে আজ। একটু অপেক্ষা করো, আসছি। একটু অপেক্ষা করো, আসছি, আসছি। ডক্টর, ডক্টর, শিগগির আসুন, মা যেন কেমন করছে। উত্তরার কথায় ডাক্তারবাবু ভিতরে এলেন, ভালো করে পরীক্ষা করে বললেন, সরি উত্তরা, উনি আর নেই। মায়ের মুখের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ে উত্তরা। উত্তরা, এই উত্তরা, মায়ের ঘরটায় এসে তুমি এত কি ভাবছো বলো তো? তুহিন বলল। হাতের কাজটা ফেলে রেখে জানলার দিকে মুখ করে উত্তরা বলল, মায়ের এই ঘরটা কতটা পরিপাটি, তাই না? এই ঘরের প্রত্যেকটা জিনিসের মধ্যে রয়েছে ভালোবাসা। বাবা মা দুজন দুজনকে খুব ভালোবাসতেন। একটা জিনিস দেখবে তুহিন? কি জিনিস? উৎসাহের সঙ্গে তুহিন এগিয়ে গিয়ে বলল, দাঁড়াও।
আনছি, একটু বসো। আলমারি খুলে একটা লাল রঙের ডায়েরি বের করে নিয়ে তুহিনের হাতে ধরিয়ে উত্তরা বলল, মার সারা জীবনের পুঁজি, ভালোবাসা। এই ডায়েরির আনাচে কানাচে ছড়িয়ে আছে বাবার সঙ্গে মায়ের স্মৃতি। চলো না দুজন মিলে পড়ি। তুহিনের কথায় উৎসাহিত উত্তরা পড়তে শুরু করলো মায়ের ডায়েরি, যে ডায়েরিটা নাম দিয়েছিল মা ভালোবাসা। ডায়েরির প্রথম পৃষ্ঠার লেখাটা পড়তে পড়তে হারিয়ে যাচ্ছিল উত্তরা। উত্তরে হাওয়ার সাথে ভেসে আসছিল সদ্য শিউলির গন্ধ। মার প্রথম প্রেম তো এসেছিল এই শরতেই। তুহিনের হাতটা শক্ত করে ধরে উত্তরা পড়ছিল মায়ের প্রথম প্রেমের অনুভূতি। যতবার দেখি তাকে মনে হয় এ দেখাই শেষ দেখা নয়। বহুদিন বহু বছর ধরে দেখে চলেছি এক অদৃশ্য মানবকে। এ তো তুমি, শুধুই তুমি। তার আকারে শুধু দেখেছি হৃৎপিণ্ড, চোখের গভীরতায় সমুদ্র, ঠোঁটে ছিল হারিয়ে যাওয়ার রহস্য। আমি বোধহয় তাকে দেখেছি বহুবার, বহু স্বপনে। উত্তরে একটু থামে, জলভরা চোখে তুহিনের দিকে তাকায়। ওদের অলক্ষ্যেই সন্ধ্যা ঘনিয়ে এসেছে। এই আলো আধারিতে ডায়েরির পাতাতেই তৃষা রিজু আনমনে ছুঁয়ে যায় ফেলে আসা সময়। ঘর শূন্য, কিন্তু তাদের উপস্থিতি আজও জীবন্ত ঘরের কোণে কোণে। উন্মুক্ত হয় স্মৃতিরা। এই তো সেদিনের কথা। আলতা পায়ে রাঙা দুটো চরণ প্রথম দিয়েছিল পা। মাস পেরিয়ে বছর আসতেই এসেছিল ছোট্ট উত্তরা। স্মৃতির মাঝে 5টা বছর হারিয়েছিল শুধু, তবুও যেন ছায়া তার ছিল পিছু পিছু। অবশেষে সময় এলো, আবার নতুন হলাম। দুটো শরীর এক আত্মায় বিলীন হয়ে গেলাম। শহরের উষ্ণতম দিনে বুকে হিমের হাওয়া, হেমন্তের হাত, দরজায় জানালায় অবিরাম প্রেমের আঘাত। আমি এসেছি, আমি শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য। স্বপ্ন স্বপ্ন ছেঁড়া ছেঁড়া মেঘ তোমার চোখের তারায় ছড়িয়ে দে। প্রেম বলে আমার প্রেম শুধু তোমারই জন্য, শুধু